বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এম জামান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা থেকে। আমি আজকে তোমাদের সামনে দেখাবো চাহিদা ও যোগানের প্রভাবে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারণ। চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা পারস্পরিক প্রভাবে কিভাবে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারিত হয়। এর আগে কয়েকটি ক্লাসে আমি চাহিদার উপর 2টি ক্লাস নিয়েছি, তারপরে যোগানের উপর একটা হলো চাহিদা, একটা হলো যোগান। চাহিদা আসে ক্রেতার দিক থেকে, যোগান আসে বিক্রেতার দিক থেকে। এই দুই যে দল অর্থনীতিতে আছে, একটা হলো ক্রেতার দল আর একটা হলো বিক্রেতার দল। ক্রেতার দলকে আমরা ভোক্তাও বলতে পারি। তাহলে একদিকে ভোক্তারা আর একদিকে বিক্রেতারা, একদিকে ক্রেতারা আর একদিকে বিক্রেতারা। এই দুইটা দলের পারস্পরিক প্রভাবে কথা বিনিময়ের মাধ্যমে একটা দ্রব্যের দাম নির্ধারিত হয়। এটাকে বলে ভারসাম্য। তাহলে সেটাই আমরা দেখাবো। তাহলে আমি বলি, ক্রেতারা একটা দ্রব্যের দামকে নিচের দিকে টানে। ক্রেতারা এটা মনে করি একটা দ্রব্যের দাম, রশি মনে করি আমরা, এটা একটা রশি, এটা একটা রশি, এটা হইলো দাম। তাইলে ক্রেতারা টানে এইদিকে হইলো ক্রেতা, আর এটাকে উপরের দিকে টানে বিক্রেতা। এর অর্থ কি? ক্রেতারা দ্রব্যের দামটা কমাইতে চায়, সবসময় ক্রেতারা কম দাম দিতে চায়, আর বিক্রেতারা দ্রব্যের দাম বেশি রাখতে চায়। তাইলে এটা যদি দাম হয়, এটাকে ক্রেতারা নিচের দিকে টানে, বিক্রেতারা উপর দিকে টানে। এই টানাটানির মাধ্যমে যখন দেখা যাবে এই দামটা আর নড়ে না, যদি এদের শক্তি বেশি হয় তাহলে এটা নিচে চলে যাবে, যদি এদের শক্তি বেশি হয় এটা উপরে চলে যাবে। যদি দেখা যায় এই দুইটা দলের টানাটানির মাধ্যমে এই দামটা আর উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, স্থির হয়ে আছে, তাইলে আমরা বুঝবো সেখানে ভারসাম্য, দাম নির্ধারিত হয়েছে। তাহলে আমরা দেখি অর্থনীতিবিদরা কিভাবে সেটা দেখিয়েছেন। এটা কিন্তু অর্থনীতিবিদদের কথা না, এটা আমি ব্যক্তিগতভাবে বোঝানোর জন্য বললাম। তাহলে প্রথমে আমরা একটা সূচির মাধ্যমে দেখাবো, শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটা উপদেশমূলক কথা বলি। আমার ক্লাসগুলি যারা দেখবে, যারা এটাকে ফলো করবে, তোমরা এই ক্লাসটা নিয়ে যখন দেখার জন্য বসবে তখন খাতা কলম নেবে। আমি যে কথাগুলি মুখে বলি এইগুলি দিয়ে লিখে ফেলবে। একবার লিখে ফেললে আর তোমার লাগবে না, এটা একটা নোট হয়ে গেল, সুন্দর একটা নোট হয়ে যাবে। আর এইভাবে করলে এক একজনেরটা এক এক রকম হবে, এটাই সবচেয়ে উত্তম নোট। সবারটা এক হলে সেটা কোনো নোট হলো না, এক একজনেরটা এক এক রকম হলে সেটা হইলো নোট। তাহলে আমি দেখাচ্ছি। প্রথম আমরা এটা সূচির মাধ্যমে দেখাবো, এটা হলো দাম, এটা হলো পরিমাণ, কিসের পরিমাণ? চাহিদার পরিমাণ। এটা হলো যোগানের পরিমাণ, এটা হলো দামের অবস্থা অথবা দামের গতিও আমরা বলতে পারি, দামটা কোন দিকে আসা যাওয়া করে সেটা। তাহলে আমরা এই আলোচনাটা করার জন্য তোমরা 3টা দাম নেও। ধরি আমি 2, 4, 6 এই 3টা নিলাম, 1, 2, 3ও নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দাম যত বাড়ে চাহিদা তত কমে। তাহলে চাহিদা আমরা 10 থেকে ধরি, 10-এর পরে ধরি আমরা 7, 7-এর পরে ধরি 4। এইটা ঠিক উল্টায় দিলে হবে, সহজ। তাহলে আমরা দামের 3টা আইটেম ধরবো, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, অথবা 2, 4, 6,
অথবা 20, 40, 60 যা খুশি তাই ধরতে পারো। এটা ধরলাম 10, 7, 4। দাম যত বাড়তেছে চাহিদা তত কমতেছে, খেয়াল রাখতে হবে। ঠিক এইটা উল্টে দিয়ে দেবো এখানে। তাহলে এখানে দাম যত বাড়তেছে যোগান তত বাড়তেছে। দামের সাথে যোগানের সম্পর্ক পজিটিভ, আর দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত বা নেগেটিভ। এখন আমরা দেখি প্রথমে 2 টাকা নিয়ে কথা বলি। দ্রব্যটার দাম যখন 2 টাকা, চাহিদা হলো 10 আর যোগান হলো 4। এখানে চাহিদার যোগান সমান না, আমরা সমানের কথা বলছি, যে চাহিদার যোগান শক্তি সমান হতে হবে। তাহলে এখানে কি বেশি? চাহিদা বেশি, যোগান কম। একটা দ্রব্যের যদি বাজারে খুব চাহিদা থাকে, সেটা যদি বাজারে শর্ট থাকে, যোগান যদি কম থাকে, দ্রব্যটা বাজারে নাই কিন্তু অনেকেই কিনতে চায়, তাহলে কি হবে? অর্থনীতিবিদরা বলছে সেক্ষেত্রে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখা দেবে। তাহলে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখা দিলে, যেহেতু দ্রব্যের চাহিদা বেশি, যোগান কম, ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দামটা কি হবে? দামটা আরো, ক্রেতারা কিনতে চাচ্ছে, দ্রব্য নেয়, তাহলে দ্রব্যের দামটা আরো বেড়ে যাবে। তাহলে এটা হলো কি? দামের ঊর্ধ্বগতি। আমরা এইভাবে লিখি, ঊর্ধ্বগতি, দাম উপরের দিকে যায়। তাহলে এখানে আছে 2 টাকা, যেহেতু চাহিদা বেশি, ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দামটা আরো বাড়বে। বেড়ে মনে করি আমরা কত হলো? 4 টাকা হলো। যদি 4 টাকা হয় তাহলে কি হবে? দাম যেহেতু বাড়ছে, চাহিদা কমে যাবে, কমে গেল। আবার দাম যেহেতু বাড়ছে, যোগানও বেড়ে যাবে। দুইটাই কত হলো? 7। তাহলে যেহেতু চাহিদার যোগান সমান, তাহলে এইটাই হলো ভারসাম্য, অথবা স্থির থাকবে দাম, আর নড়াচড়া করবে না। যাই হোক, আমরা যদিও ভারসাম্যটা পেয়ে ফেলেছি, তারপর আমরা দেখাই যদি দাম 6 টাকা হতো তাহলে কি হতো? তাহলে চাহিদাটা আরো কমতো, যোগানটা আরো বাড়তো। এক্ষেত্রে কি বেশি? এখানে হলো QD is greater than QS। এখানে কি? QD is equal to QS। এখানে কি? QD is less than QS। তাহলে এখানে কি? যোগান বেশি। তাহলে দ্রব্যের যোগান যদি বেশি হয়, তাহলে কাদের মধ্যে প্রতিযোগিতা আসবে? তাহলে বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা আসবে বেচার জন্য। তাহলে বেচার জন্য যদি প্রতিযোগিতা করে বিক্রেতারা, কার দ্রব্যকে বিক্রি করবে, তাহলে কি করবে? দাম কমায় দেবে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। তাহলে দামটা কমবে। এখানে ছিল দামের ঊর্ধ্বগতি, এখানে হবে নিম্ন গতি। তাহলে দামের এখানে হবে নিম্ন গতি। তাহলে এখান থেকে দাম আরো কমবে। নিম্ন গতি মানে কি? কমে যাবে। তাহলে দাম এখান থেকে কমে যাবে। আর এখানে দেখছিলাম কি? ঊর্ধ্বগতি, দামটা আরো বেড়ে যাবে। আর 4 টাকা যদি দাম হয়, তাহলে চাহিদাও যা, যোগানও তা। এখানে দাম আর নড়াচড়া করবে না। এইভাবে যতক্ষণ পর্যন্ত চাহিদা এবং যোগান সমান না হবে, ততক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে, টানাটানি, কষাকষি চলতে থাকে। এই দাম কষাকষির মাধ্যমে যখন আমরা দেখব চাহিদার যোগান সমান হয়ে যায়, তখন আর দাম নড়বে না, একটা অবস্থায় স্থির থাকবে। এইটাই হলো ভারসাম্য। দাম নির্ধারিত হয়ে গেল, পরিমাণও নির্ধারিত হয়ে গেল। তাইলে আমরা দেখব যেই দামে চাহিদার যোগান সমান, সেইটা হলো ভারসাম্য দাম, আর যেই পরিমাণে চাহিদা যোগান সমান, সেইটা হলো ভারসাম্য পরিমাণ। তাহলে এই দামে চাহিদা এত, যোগান এত, আমি যা লাগবে সেটাই বর্ণনা দিব। এখানে যেহেতু চাহিদা বেশি, ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দামটা আরো বাড়বে, এখানে ভারসাম্য অর্জিত হবে না। এইটা যদি দাম হয়, তাহলে যোগান বেশি, চাহিদা কম, বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দামটা আরো কমে যাবে। তাহলে 6 টাকা থেকে দাম কমে আর 2 টাকা থেকে দাম বেড়ে যখন 4 টাকা যায়, তখন দেখি আমরা চাহিদার যোগান সমান হয়। যেহেতু চাহিদার যোগান সমান, তাহলে সেখানে দামটা আর নড়াচড়া করবে না। এইভাবে চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত। এখন আমরা এটা চিত্রের মাধ্যমে দেখাই। চিত্রের মাধ্যমে দেখালে কি হবে? তাহলে প্রথম আমরা চাহিদা রেখাটা আঁকি, 2, 4, 6, 2, 4, 6। তাহলে আমরা এটা যা নিব সেটাই এখানে দেখাবো। দামটা সবসময় লম্ব অক্ষে হবে। ভূমিকে চাহিদা কত? 10, 7, 4। এটার আমরা 4 ধরলাম, এটা হলো 7, এটা হলো 10।
4টা একটু বড়, 7 হলে এখানে হলো 3 গ্যাপ, এখানেও 3 গ্যাপ, 10। একটু আন্দাজ মতো আমরা যুক্তি দিয়ে আমরা চিত্রটা 2 এর সময় 10, 2 এর সময় 10 এ চলে যাই। এই চাহিদা রেখা আমরা অনেকবার এঁকেছি। 4 এর সময় 7, 4 এর সময় 7, আর 6 এর সময় 4, 6 এর সময় 4। তাহলে আমরা এখানে চাহিদা রেখাটা পেয়ে গেলাম। ঠিক আছে, একইভাবে যোগান রেখা 2 এর সময় 4, 2 এর সময় 4, 4 এর সময় 7, 6 এর সময় 10। এই বিন্দুগুলি যোগ করলে পাবো আমরা যোগান রেখা। তাহলে চাহিদা এবং যোগান রেখা এই বিন্দুতে ছেদ করলো, সেখানে ভারসাম্য পরিমাণটা কত 7, আর ভারসাম্য দামটা কত 2, না সরি, ভারসাম্য দামটা হলো 4। আমি আবার বলছি, একটু মনোযোগ দাও। ভূমি অক্ষে চাহিদা এবং যোগান, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। দাম যখন 2 টাকা, চাহিদা কত, যোগান কত, এটা আমরা বলবো। এটা ধরি এ, এটা ই, এটা এফ, এটা ধরি বি, এটা ই, এটা সি। সমস্যা নাই, আমরা যা ধরবো সেটাই বলবো। তাহলে 2 টাকা দামে চাহিদা হলো কত, এ বিন্দুতে 10, যোগান কত, বি বিন্দুতে 4। 2 টাকা দামে যেহেতু চাহিদার থেকে যোগান বেশি, যোগানের চেয়ে চাহিদা বেশি, এই জন্য ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দামটা আরো বাড়বে, 6 টাকা দামে চাহিদা কত, হলো চাহিদা রেখা, চাহিদা হলো 4, আর যোগান কত 10। যেহেতু এখানে যোগান বেশি, তাহলে বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দামটা আরো কমবে। এখানে কি বেশি, চাহিদা বেশি, QD is greater than QS। 4 টাকা দামে চাহিদা এবং যোগান, চাহিদাও 7, যোগানও 7, এখানে চাহিদার যোগান সমান, QD is equal to QS। তাহলে এই বিন্দুতে যেহেতু চাহিদার যোগান সমান, তাহলে আর দাম কমবেও না বাড়বেও, এখানেই দামটা স্থির থাকবে। তাহলে এখানে ভারসাম্য দাম হলো 4 টাকা, ভারসাম্য পরিমাণ হলো 7 একক। এইভাবে চাহিদা এবং যোগান রেখা যেখানে ছেদ করে, সেই ছেদ বিন্দুতে চাহিদা এবং যোগান সমান হয় এবং দামটা আর নড়াচড়া করে না। অথবা 7 একক যখন পরিমাণ, তখন চাহিদা দাম ক্রেতাদের দাম যা, বিক্রেতাদের দাম মতো, এটাও বলা যায়। আমরা উপরে ক্লাসগুলিতে এগুলি বলবো, যাই হোক এখন বলার দরকার নাই। 4 টাকা দামে এই বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা ছেদ করেছে, যেখানে ভারসাম্য দাম 4 টাকা, ভারসাম্য পরিমাণ 7 একক। এইভাবে চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে যেখানে চাহিদা এবং যোগান রেখা পরস্পর ছেদ করে, সেখানেই ভারসাম্য নির্ধারিত হয় বা বাজার ভারসাম্য অর্জিত হয়। তাহলে এইভাবে আমরা চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে ভারসাম্যটা দেখাতে পারি। তাইলে এই যে দুইটা আলোচনা গেল, চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, এই অ্যান্সারটা শিখলে এই প্রশ্নটা অন্যভাবে হতে পারে যে চাহিদা ও যোগানের প্রভাবে ভারসাম্য দাম ও পরিমাণ কিভাবে নির্ধারিত। আর যদি বলে শুধু ভারসাম্য দাম ও পরিমাণ কিভাবে নির্ধারিত হয়, একই কথা। যদি বলে আংশিক বাজার ভারসাম্য কি, একই কথা। আলোচনাটা আমাদের মূল কথাটা লিখতে হলো। যাই হোক, এখানে আমরা দুইভাবে দেখালাম, একটা হলো সূচির মাধ্যমে, একটা হলো রেখাচিত্রের মাধ্যমে। এটা একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমি দেখাই দিই, যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট। এই ক্লাসটা মূলত আমার প্রথম আজকে বলতে মনে ছিল না যে এই ক্লাসটা কাদের জন্য প্রযোজ্য। এই ক্লাসটা হলো অর্থনীতিতে যারা অনার্স প্রথম বর্ষ, সেটা হলো কি মাইক্রো ইকোনমিক্স 1, তাদের জন্য। এটা যারা তোমরা বিবিএতে আছো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এদের হলো
অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সের এইটা আছে, ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসে, বড় প্রশ্নে আসবে, এটা বড় প্রশ্নে আসবে। তারপরে এটা আছে যারা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ো, যারা সমাজ বিজ্ঞানে অনার্স পড়ো, আরো যাদের যাদের এইসব বিষয়গুলিতে অর্থনীতি আছে, যেই নামেই থাকুক না কেন, এবং এটা পরিসংখ্যানে যারা অনার্স পড়ো প্রথম বর্ষে তাদেরও আছে। তাহলে অনেকগুলি সাবজেক্টের স্টুডেন্টরা এটা ফলো করতে পারো। তাছাড়া ডিগ্রি প্রথম বর্ষে যারা আছো তাদেরও এটা আছে ব্যষ্টিক অর্থনীতিতে। তারপরে মাস্টার্স পিলিতে যারা আছো তাদেরও এটা আছে। তাহলে মোটামুটি অনেকগুলি সাবজেক্টের স্টুডেন্টদেরই এই ক্লাসটা দরকার, এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকার পেতে পারো। নোট করে ফেলবে। এখন আমি এটা দেখাবো, যেটা প্রথম দেখালাম সূচির মাধ্যমে, তারপরে দেখালাম চিত্রের মাধ্যমে, এখন দেখাবো একটা ছোট্ট অঙ্ক করে। গাণিতিকভাবে আমি দেখাতে পারি বিষয়টা। মনে করি একটা চাহিদা অপেক্ষক, চাহিদা সমীকরণ, চাহিদা অপেক্ষক 10 - 2। এখানে একটা বড় সংখ্যা ধরবো, এখানে একটা ছোট সংখ্যা, আর এখানে মাইনাস, এটা মনে রাখতে হবে। QS = -2 + 3p ধরলাম আমি, এটা -5, দেখি কি হয়। তাহলে এই জায়গায় মাইনাস, চাহিদার মাঝখানে মাইনাস, যোগানের মাঝখানে প্লাস, তাহলে এটা হবে প্লাসের, এটা হবে প্রথম চাহিদায়, মনে রাখি প্রথমটা প্লাসের, পরেরটা মাইনাসের, যোগানে ঠিক উল্টা, এটা হবে মাইনাসের, এটা হবে প্লাসের। এই সংখ্যাগুলি আমি একটু চেঞ্জ করে দেব, যা দেব তাই হবে। ভগ্নাংশ হলেও কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব ভগ্নাংশটা অ্যাভয়েড করার জন্য। তাহলে আমরা জানি ভারসাম্য অবস্থায় কি, ভারসাম্য স্তরে কি চাহিদা সমান সমান যোগান। তোমরা বাংলায়ও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, অঙ্ক, এটা হলো অঙ্কে। বাংলায় লিখলে কি হবে, চাহিদা সমান সমান যোগান। ইংরেজিতে লিখলে কি হবে, ডিমান্ড সমান সমান সাপ্লাই। অঙ্কে লিখলে কি হবে, কিউডি সমান সমান কিউএস। এখন এই মানটা বসাই দিই, 10 - 2p -5 + 3p। এইগুলি একদিকে নিয়ে আসি, -2p - 3p সমান সমান -5 - 3, और -5p সমান সমান -15, মাইনাস মাইনাস কাটা, p = 15/5 সমান সমান 3। এই 3 পেয়ে গেলাম ভারসাম্য দাম। এইটা যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসাই, যোগানে বসাই দিই, -5 + 3, -5 + 3 × 3 সমান সমান -5 + 3 × 3 = 9 সমান সমান হলো 4। তাহলে এই 3 মানটা আমরা যে কোনো একটাতে বসে, এখানে দেখাই দিলে বসালে 3 × 6, 10 থেকে 6 গেলে 4, 3 থেকে 9, 9 থেকে 5 গেলে 4। তাহলে আমরা পরিমাণ পেয়ে গেলাম 4, দাম পেয়ে গেলাম 3। তাহলে আমরা এখন লেখা দিব, সুতরাং ভারসাম্য দাম হলো 3 টাকা, ভারসাম্য পরিমাণ হলো 4 একক। এইভাবে চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে বা সমতার মাধ্যমে, চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হয়। তাহলে আমরা শিখে রাখলাম, যদি একটা ছোট্ট অঙ্ক দিয়ে বলে এখানে ভারসাম্য দাম ও পরিমাণ কত, অথবা বলতে পারে এটা চিত্রের মাধ্যমে দেখো, চিত্রের মাধ্যমে দেখাইতে বলে কি, তেমন কঠিন না, এটা দিয়ে আমরা চিত্র আঁকবো। তো দেখাই দিই, যেহেতু দেখালাম, প্রথম আমরা এই ভারসাম্য দামটা লিখবো। ভারসাম্য দামটা একটু সূচিতে দেখাই দিই, সূচি হইলে ভালো হয়। ই, এটা হলো QD QS, 3 ধরবো, এটা থেকে ছোট একটা ধরবো, এটা থেকে বড় একটা ধরবো। তাহলে যেহেতু যেই ভারসাম্যটা পেলাম এটা মাঝখানে ধরবো, এর চেয়ে ছোট একটা ধরবো, এর চেয়ে বড় একটা, 2 ধরি, অসুবিধা নেই। 2 ধরলে চাহিদা কত হবে, 2 চাহিদাতে বসাই দিই, 2 হইলে 4, 10 থেকে 4 গেলে 6, চাহিদা 6। 3 বসাইলে কত, 3 × 6, 10 থেকে 6 গেলে 4,
4 বসালে কত, 4 দুগুণে 8, 10 থেকে 8 গেলে 2। এটা ঠিক উল্টায় দিলেই হবে, তারপর আমি বসায় দেখাচ্ছি। 2 বসালে 3 দুগুণে 6, 6 থেকে 5 গেলে কত, না 2 বসালে হবে না, 3 দুগুণে 6, 6 থেকে 5 গেলে 1, সমস্যা নাই। 3 বসালে কত, 3 3 9, 9 থেকে 5 গেলে 4। তারপরে 4 বসালে কত, 3 4 12, 12 থেকে 5 গেলে 7। 4 বসালে 3 4 12, 12 থেকে 5 গেলে 7। যাই হোক, অসুবিধা নাই, যা হলো আমরা তার। তাহলে দেখা গেল এই 3 টাকা দামে চাহিদার যোগান পরস্পর সমান। এখানেও সমান না, এখানেও সমান। এখানে চাহিদা বেশি, এখানে যোগান বেশি। এটা আমরা এখন দেখাই। 2 3 4, এটা দেখাই 2, এটা 3, এটা 4। 2 3 4, 2 এ আমার চাহিদা কত, 6। 2 এর চাহিদা হলো 6। 3 এর চাহিদা কত, 3 এর চাহিদা হলো 4, চাহিদা হলো 4। 4 এর চাহিদা কত, 4 এর চাহিদা হলো 2। এটা হলো চাহিদা। 2 এর যোগান কত, 1। 2 এর যোগান হলো 1, 1। 3 এ কত, 4, 4 এ কত, 7। সমস্যা নাই, হাতে যেহেতু কলম আছে কোনো সমস্যা নেই, যা আছে তাই আমরা বসি। এইটা হলো ভারসাম্য বিন্দু। এখানে চাহিদার যোগান ছেদ করেছে, এখানে ভারসাম্য দাম হলো 3, ভারসাম্য পরিমাণ হলো 4। এই ভারসাম্য পরিমাণ হলো 4, ভারসাম্য দাম হলো 3। চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে হলো, চাহিদা রেখা আঁকলাম বিভিন্ন দামে, এই চাহিদাগুলি বসায় চাহিদা রেখা, এই দামগুলি বসায়া এর বিপরীতে এই যোগান বসে আমরা পেলাম যোগান রেখা। এই দুইটা রেখা এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ভারসাম্য দাম হবে এটা, ভারসাম্য পরিমাণ হবে এটা। তাহলে আমরা এই আলোচনাটা অনেকভাবেই দেখালাম। যদি নাম্বার বেশি থাকে তোমরা চেষ্টা করবা 2 ভাবে বা কমপক্ষে 2 ভাবে দিতে, 3 ভাবে দিতে পারলে ভালো। 80-র মধ্যে যারা 70-এর ঘরে নাম্বার পেতে চাও তাদের 3টাই দিতে হবে। আর যারা 60-এর ঘরে 50-এর ঘরে পেয়ে সন্তুষ্ট তারা 2টা দিলেও হবে। আর যারা 40-এর ঘরে পেয়ে সন্তুষ্ট 5 মার্ক তারা 1টা দিলেও হবে। তাইলে আমরা বিভিন্ন ভাবেই প্রস্তুতি রাখবো, যেভাবে প্রযোজ্য। নাম্বার বেশি থাকলে সুন্দর করে লিখব, আর যদি এটা নাম্বার কম থাকে এতগুলি লিখে তো আমাদের পোষাবে না, এর জন্য আমরা ছোট করে লিখব। তাহলে যাই হোক, আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো আংশিক বাজার ভারসাম্য বা চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, অথবা কিভাবে ভারসাম্য নির্ধারিত হয়। আবার যদি বলে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত, একই কথা, দামের সাথে পরিমাণটা চলে আসবে। আবার যদি বলে কিভাবে ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়, একই কথা। আর যদি চাহিদা যোগান কিছুই উল্লেখ করলো না, ভারসাম্য দামও বললো না, পরিমাণও বললো না, শুধু ভারসাম্য কিভাবে অর্জিত হয়, একই অ্যান্সার। তাহলে আমরা এই অ্যান্সারের মধ্যে আমাদের অনেকগুলি আলোচনা চলে আসবে। সেটা হতে পারে বর্ণনার মাধ্যমে, সেটা হতে পারে একটা তালিকা বা সূচির মাধ্যমে, সেটা হতে পারে একটা রেখাচিত্রের মাধ্যমে, সেটা হতে পারে একটা অঙ্কের মাধ্যমে, গাণিতিকভাবে। তাহলে গাণিতিকভাবে দিয়ে বলতে পারে ভারসাম্য দাম ও পরিমাণ কত, এবং এটা চিত্রের মাধ্যমে দেখা। এই গাণিতিক আলোচনাটা এটা অর্থনীতিতে যারা পড়ো তাদের জন্য মাইক্রো ইকোনমিক্সে যেমন আসতে পারে, সেটা আবার অর্থনীতিবিদদের জন্য গণিত 1 ওখানেও আসতে পারে। ওই ক্লাসগুলো আমার ইউটিউবে আছে, চ্যানেলে আছে, সেটা দেখো। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা তোমাদের জন্য একটু উপকার আমি করার জন্য প্রয়াস নিয়েছি, তোমরা আমার জন্য একটু কিছু করতে চেষ্টা করবে। আশা করি সবাই শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমাকে একটু গতিশীল করার চেষ্টা করবে, সেই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।